নমস্কার। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস। আজকে আমরা এদের সামনে এনেছি, এরা আজকে গান গাইবে। আর আজকের আমাদের যে অনুষ্ঠানটা আর কি, আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে করব, মূলত হচ্ছে আলাপচারিতা। আসলে প্রতিবন্ধকতা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। এখন আমাকে যদি বলা হয় ইংলিশ চ্যানেল পার হতে, আমি কিন্তু পারবো না, সেটা আমার প্রতিবন্ধকতা, কারণ সেটা আমার পক্ষে সম্ভব নয়। সেরকমভাবে আমাদের প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে আমাদের বাধা একটা আছে, সবাই সব কিছু পারে না। কিন্তু যেহেতু আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, এই কথাটা উচ্চারণ করতেই হচ্ছে যেহেতু আজকে এই দিনটা, সেই জন্য এই বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছেন তাদেরকে আমরা এনেছি। প্রাইসের এটা কাজ, দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি আমরা। তাই আজকে আমাদের মূলত আমরা তাদের কথা শুনে নেব যারা এদের পেছনে আছে, অর্থাৎ বাবা মা, পরিবার, শিক্ষক শিক্ষয়িত্রী, যারা এদেরকে এগিয়ে নিয়ে যায়। আমাদের মতো অনেক বাবা মা আছেন যাদের এরকম ধরনের চাইল্ড আছে, তারা হতাশায় ভোগেন যে আমরা কি করে এদের মানুষ করব, কি করে কি করব। হ্যাঁ, ওদের কিছুটা কমতি তো আছেই, সেটা তো নিশ্চয়ই, কিন্তু এদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আজকে আমাদের মূল বিষয়টাই কিন্তু তাই জন্য আমরা আমাদের কিছু অভিভাবককে ডেকেছি, যারা তাদের সন্তানদের বিভিন্ন তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে, তাদের অধ্যাবসায়ের মধ্যে দিয়ে তাদের সন্তানকে এগিয়ে নিয়ে এসছে। তার অনুষ্ঠান শুরুতে আমরা একটু গান শুনে নিই। গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, তারপর আমরা আলাপ চালিয়ে যাব। তোমার নাম বল। আমার নাম রাজদীপ ঘোষ। পুরানো সেই দিনের কথা বলবে কি রে, হায় সেই চোখে দেখা বানের কথা, সে কি ভোলা যায়। আয় রে একটিবার আয় রে সখা পালের মাঝে, আয় মোরা চোখের দুঃখের কথা কব, পাঞ্জুরবে মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দোনায়, বাজিয়ে বাজি গান গেয়েছি বকুলের তলায়। হাই মাঝে হলো সারা ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা পানের মাঝে আয়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দোনায়, বাজিয়ে বাজি গান গেয়েছি বকুলের তলায়। তাই মাঝে হলো সারা ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা বাজে বাজে আ
চোখের দুকে কমটা কব পাঞ্জুরবে নমস্কার, আমি একটি কবিতা বলছি। কবিতার নাম লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির বলো গলি নমস্কার। নমস্কার, আমি একটি কবিতা বলছি। কবিতার নাম সাত, লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন হাতে মেখে যাই আমাদের এই বাড়ির গলে দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরে নিয়ে চুরি যায় যে হাকে দিনের পুতুল ঝুড়িতে তার তাকে যাইছে চলে যে পটে তার কুচি যখন কুচি খাইতে বাড়ি গিয়ে 10:30 বাজে নাইকোটারা হয় বাপাছে দেরি ইচ্ছে করে ছেলে ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। নমস্কার। আস্তে আস্তে এসো। চলে এসো। আচ্ছা, এবার আমি ডেকে নেব সম্রাটকে। সম্রাট, তুমি এসো। একটা বাজে একটা বাজাবি, হ্যাঁ, তারপর পরে আবার। ও, অসুবিধা হবে না? সম্রাট খুব সুন্দর সিনথেসাইজার বাজায়। ওর বাজনা আমরা একটু শুনে নিই, তারপরে কথা হবে। একটু ওয়েট করো, কারণ লাইনটা দাও, ও হ্যাঁ, লাইট। ইন্ট্রোডিউস করতে ব্যস্ত কর। লাইনটা অন করো। হ্যাঁ? অসুবিধা আছে? না না, ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, না না, ঠিক আছে। নমস্কার। না, না, আমার নাম সম্রাট দত্ত। থাক। আমি এখন বর্তমানে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিয়ায় ব্যাংকে কর্মরত। বহরমপুর CSITI ব্রাঞ্চে আমি এখন আছি। আমি প্রাইজ সংস্থা থেকে মানে বিপাশা পিসির কাছ থেকে প্রচুর প্রোগ্রাম পাই। আমার প্রাইজ সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাজা।
খুব সুন্দর, আপনারা নিশ্চয়ই শুনলেন ওর বাজনা। এবার আমি ওর অভিভাবকদের ডেকে দেবো, আসুন আপনার। তুমি একটু ওখানে বসে বাবা মা বসলে লাইনটা একটু দুজনে সাউন্ডটা কম দিলে গায়ে কাজ করলে বাড়ি বাড়ি আচ্ছা, ইনি হচ্ছেন সম্রাটের মা। আপনার নামটা বলুন। হ্যালো, শুভ সন্ধ্যা। আমার নাম রাখি দত্ত। আমি আপনাদের যে একটু আগে সিনথেসাইজারের সুর পরিবেশনা করে শোনালো, আমি ওর মা। তার আজকে এই রাইট সংস্থার বিপাশা দি আমাদের ডেকেছেন এখানে আসার জন্য। আমরা এই সন্ধ্যায় এখানে এসেছি। আজকে হচ্ছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আজকে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এই প্রতিবন্ধী কথাটা শুনলেই না সকলে চমকে ওঠে। আপনার ছেলে প্রতিবন্ধী, আপনার মেয়ে প্রতিবন্ধী, তারা যেন একটা কঠিন রোগের মতো তাদের কাছ থেকে দূরে সরে থাকতে চায়। কিন্তু প্রতিবন্ধী সবাই, কে প্রতিবন্ধী নয় বলুন? একটু আগে দিদি বললেন যে আমরা যদি আমাদের ইংলিশ চ্যানেল পার হতে পারলে আমরা কি পারবো, কিন্তু মাসুদুর রহমান, ওনার দুটো পা ছিল না, উনি কিন্তু ইংলিশ চ্যানেল পার হয়েছে। তাহলে প্রতিবন্ধী কে? আমি না মাসুদুর রহমান? নিজের মনকে প্রশ্ন করে দেখুন, সেই উত্তর দিয়ে দেবে। কাঞ্চন বাবা, তার দুটো চোখ নেই, তিনি আমার থেকে কোথায় পিছিয়ে আছেন? তার লেখাপড়া, তার জানতে পারলে আমাদের মানে আমরা তাকে ভাবনাই ভাবতে পারবো না। এই জন্যই বলবো যে প্রতিবন্ধকতাটাকে প্রতিবন্ধক মনে করলে হবে না, সেটাকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। আচ্ছা, ওর এখন বয়স কত হলো? ওর বয়স হচ্ছে 26+। আচ্ছা, তাহলে আপনার যে এই জার্নিটা ওকে নিয়ে, এই যে এই পর্যায়ে নিয়ে গিয়ে পৌঁছেছেন, সেক্ষেত্রে আপনার এবং আপনার স্বামীর দুজনেরই অবদান আছে। তো কবে আপনারা বুঝতে পারলেন যে এর মধ্যে একটু সমস্যা আছে? সেটা কোন সময়টা? ওর সমস্যা বলতে গেলে ওর অন্য কোনো সমস্যা নেই, ওর চোখের সমস্যা। ও যখন 1 বছরের ছেলে, তখন ওর মানে বাচ্চারা যেমন কোনো জিনিস লোকেট করতে পারে বা কেউ কোনো জিনিস গিফট দিলে সেটাকে হাত বাড়িয়ে নেয়, ওটা দেখতাম ওর ঠিক সেটা পারতো না। তখনই আমাদের সন্দেহ হয় যে চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছে না। তো তারপর আমরা ওকে প্রথম নিয়ে যাই দিশা আই হসপিটালে। সেখানে ডাক্তার দেখে বলে চোখের কোনো প্রবলেম ওর নেই, ওর অপটিক নার্ভটা ইনঅ্যাক্টিভ, মানে যেটা দিয়ে আমরা দেখি সেখানে ওর মতো ঠিক মতো ব্লাড সাপ্লাই হচ্ছে না, তার জন্য ঠিক মতো দেখতে পাচ্ছে না। আচ্ছা, এবার ও যে আজকে এগিয়েছে এই জায়গাটায়, আপনি একটু কিছু বলুন যে ওর এগিয়ে যাওয়ার পেছনে কি কি ধাপ আপনি ইয়ে করেছেন। ইনি হচ্ছে সম্রাটের বাবা। আপনার নামটা? নমস্কার, আমার নাম হচ্ছে উত্তম কুমার দত্ত। তা আমার ছেলের যখন ওই যে আমার স্ত্রী বললেন যে 2-1.5 বছর বয়স থেকে আমরা ওটা দেখতে পাই, তারপরের থেকেই তো যুদ্ধ শুরু হলো। মানে প্রথমে কলকাতা দিশা হসপিটাল থেকে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে কোনো জায়গায় আমরা আহমেদাবাদ, হায়দ্রাবাদ, কোনো জায়গায় ওর চোখের হসপিটাল বাকি নেই, সব জায়গাতে আমরা ঘুরেছি। তাই একই রিপোর্ট ডাক্তারের কাছে যে অপটিক অ্যাট্রফি প্রবলেম, যার ফলে ওর চোখের ভিশন একদমই কম, এবং সেটা কোনোদিনই লেন্স দিয়ে বা কিছু দিয়ে এটাকে ইমপ্রুভ করা যাবে না। এটা ইন্ডিয়ায় কেন, এটা বিদেশেও অপটিক অ্যাট্রফির কোনো অ্যাডিকুয়েট মেডিসিন এবং সার্জারি নেই। তা আমরা তারপর থেকেও ভেঙে পড়িনি। আমরা শঙ্কর নেত্রালয় থেকেও, ওখান থেকেও চিঠি লিখে নিয়ে এসেছিলাম, এবং ওরা বলেও ছিল যে না, এই ছেলে নর্মাল স্কুলেই পড়বে। তা আমরা প্রথমে রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে ওখানে ভর্তি করি। তারপরে ও পাশ করার পর গোলাবাড়ি আইসিআই স্কুল থেকে পাশ করেছে মাধ্যমিক, এবং আমাদের হেডমাস্টার মশাই থেকে শুরু করে সমস্ত মাস্টারমশাই এবং নন টিচিং স্টাফ সবাই আমাদেরকে হেল্প করেছিলেন, এবং ওকে ওই ফার্স্ট বেঞ্চে বসানো এবং সমস্ত নোট লিখে দেওয়া, এবং ওর মা ওগুলো কালেক্ট করতে স্কুল থেকে, এবং আমরা সেভাবেই বাড়িতে টিউটার দিয়ে ওকে তারপরে ওর মাধ্যমিক পাশ করলো
2014 সালে। তারপরে 2016 সালেও ও হাই সেকেন্ডারি পাস করলো। তারপরে আমরা ওকে কেন কলেজে ভর্তি করেছিলাম। তারপরে কেন কলেজ থেকেও ম্যাডামরা এবং সমস্ত স্টাফ আমাদের সঙ্গে প্রচুর কোঅপারেট করেছেন এবং ওখান থেকেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। তারপরে ডিএড কমপ্লিট করিয়েছিলাম ওকে। তার মধ্যে ওকে করোনা পিরিয়ডে IBPS এর জন্য বাড়িতে আমরা ওকে কোচিং করিয়েছিলাম। তারপরে ও 2021-22 ব্যাচে IBPS পরীক্ষায় কলকাতা থেকে পাশ করে ও এখন ন্যাশনালাইজড ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বহরমপুরের CSR&TI ব্রাঞ্চে ও এখন চাকরি করছে, 2 বছর হলো। এইটাই আপনাদের কাছে মেসেজ দিতে চাই যে যারই ছেলে মেয়ের এই প্রতিবন্ধকতা থাকুক তার জন্য আপনারা ভেঙে পড়বেন না, এগিয়ে চলুন। এবং গভর্নমেন্টের এখন অনেক বিশেষ বিশেষ সুবিধা সুযোগ অনেক কিছু আছে, এগুলো সবকিছু আমরা অতটাও জানতাম না। সবকিছু এই কম্পিউটার থেকে সার্চ করে এর মাধ্যম দিয়ে যোগাযোগ করে তারপরে এটা হয়েছে। এবং শুধু আমার ছেলে যে ব্যাংকে সার্ভিস করছে তা না, এরকম গোটা অল ওভার ইন্ডিয়ায় প্রায় আমরা দেখেছি প্রায় 8-10 হাজার লোক ছেলে মেয়ে আপনার এই চাকরি করছে এবং তারা তাদের মধ্যে শুধু ব্লাইন্ডলি করছে। এবং আর তার মধ্যে দেখবেন এরা ঠিক একটা চাকরি ঠিক কাজের সুযোগ পাবে। তার জন্য আমি বলবো একটাই যে পড়াশোনা থামিয়ে রাখলে হবে না, পড়াশোনাটা যেমন করেই পারো কমপ্লিট করতে হবে। এবং তার জন্য সরকারের সমস্ত রেগুলেশন আছে, সেই অনুযায়ী ওরা সবাই মানে চাকরি বা অন্যান্য প্রাইভেট ফার্মও পেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। এটাই আমি বলবো যে সবাই ভালো থাকুক এবং সুস্থ থাকুক। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা শুনে দিলেন সম্রাটের মা এবং বাবার কথা। হ্যাঁ, আর আর আপনি একটু বলুন যে ও যে শিক্ষাটা গ্রহণ করেছেন তার পদ্ধতি যেটা ছিল কিভাবে? ওর তো ছোট লেখা পড়তে খুবই অসুবিধা হতো, ব্ল্যাকবোর্ডে দেখতে খুব অসুবিধা হতো, কিন্তু এর জন্য না ভেঙে পড়লে হবে না। মা আমার ছেলে পারছে না, অনেকেই অনেক কিছু বলবে, মা তোমার ছেলে দেখতে পায় না, তোমার ছেলে করতে পারছে না। ভেতরে কষ্ট খুবই হয়, সেটা আমিও জানি, কারণ আমি তো এই পথটা পার হয়ে এসেছি। কিন্তু আমি মনে মনে ঠিক করেছিলাম যে যাই বলুক কেন আমাকে শক্ত হয়ে আমাকে পড়াতেই হবে। আমার ছেলের মানে কি বলবো, ভগবান তো নিজে আসেন না, তিনি মানুষের মাধ্যমেই আমাদের সাহায্য করেন। যেমন ভগবান আমাদের কাছে পৌঁছে দিতে প্রাইসের সংস্থার দিদি বিপাশা দিদি ভাইকে, তিনি আমাদেরকে কত বুঝিয়েছেন ভেঙে পড়বেন না, এগিয়ে চলুন, দেখবেন ঠিক পারবেন। দিদি ভাই ওকে গান, ও আমার ছেলে ছোট থেকে গানের খুব ন্যাক, ওকে ছোট থেকে আমি গান বাজনায় দিয়েছিলাম। ও দিদি ভাইয়ের সংস্থায় এসে এখানে এসে প্রচুর গান বাজনা করতো। কারণ কিছু কিছু মানুষ থাকে যে নিঃস্বার্থ ভাবে ছোট মানে এই সমস্ত কাজে এগিয়ে আসে। তার এক জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের প্রাইসের বিপাশা দিদি ভাই। তা যেটা না বললে না সেটা তো বলতে হবে দিদি ভাই সম্পর্কে। তো আমি কি করতাম, ওকে শুনে মুখস্থ করাতাম শুনিয়ে শুনিয়ে। তারপর রাইটার জোগাড় করেছি, রাইটারের মাধ্যমে পরীক্ষা দিয়েছি। রাইটারও সেই রাইটার যে আমি যাকে তাকে বসাতে পারবো সেটা হবে না, ও সবসময় থেকে বিলো ক্লাস ওকে রাইট, একটা গভর্নমেন্ট রুলসই আছে, ওকে রাইট করে দিত। কিন্তু সত্যি কথা বলতে কি, বাবা মাকে প্রচন্ড পরিশ্রম করতে হবে, যে যেমন করে আমার ছেলেকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমাকে অনেকেই বলেছিল যে তুমি ও আবার কলেজে ভর্তি করবে, কি করে এসব পড়াশোনা করবে। আমি ভেবেছিলাম না, আমি কলেজে পড়েছি, ওর বাবা কলেজে পড়েছে, আমার ছেলে কলেজে পড়বে না, আমি সেটা মেনে নিতে পারবো না, আমি যেমন করে হোক পড়বো। তা সত্যি কথা বলতে কি, আমার ছেলে খুব ভালোভাবে রেজাল্ট করে কেন কলেজ থেকে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপর আমি বসিয়ে রাখিনি, ওকে বিএড এ ভর্তি করেছি, বিএড করিয়েছি, সেখানেও তাই মাস্টারদের সাহায্যে আমি দাঁড়িয়ে থাকতাম স্কুলে, কখন কি নোট দেবে সেই নোট আমি জোগাড় করতাম, সেটা লিখে আনতাম, এনে ছেলেকে মুখস্থ করাতাম। আমি দিন রাত এক করে দিয়েছিলাম যে আমার সব কিছু। তারপর আমার ছেলেকে আমি কম্পিউটারে ভর্তি করেছি, কম্পিউটার শিখছে, সেখানে আমি ভগবান নিজে আসে না, সেখানে ভগবান সমতুল্য মাস্টারমশাই পেয়েছি। আমি কম্পিউটার ক্লাস করেছি, করে নিজে আমি লিখেছি, সেটা ছেলেকে সে বাড়িতে আমি বুঝিয়েছি যে এভাবে করতে হবে। আমি কি বলবো, আমি প্রত্যেকটি মানুষ স্কুলের প্রত্যেকটি মাস্টারমশাই আমাকে সাহায্য করেছে আমার আগ্রহ দেখে। আমি ফোন করতাম স্যারদের, সেই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিন, আমি ছেলেকে বোঝাবো। আমি ফোনে তাদের কাছে বুঝে নিতাম, তারপর ছেলেকে বোঝাতাম। তারাও অবশ্য আমাকে ফিরিয়ে দেননি, মুখ ফেরাননি, তারা আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। আমি এখানে মানে ওদের প্রত্যেকের অবদান আমার ছেলের পিছনে আছে। সুতরাং তাদের কথা না বললে আমার কি বলবো, আমার খুবই খারাপ হবে না বলি।
কিন্তু আমি এভাবে তাকে পড়া মুখস্থ করিয়ে তাকে রাইটারের মাধ্যমে তাকে আমি পরীক্ষা দিয়েছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও এভাবেই পাশ করেছে। তারপর আইবিপিএস পরীক্ষাতেও তাই সমস্ত কিছু। এটাও একটা ব্যাপার, আমাকে পথ দেখালো একটা এসবিআই ব্যাংকের একটি ছেলেকে দিলাম, ফুল ব্লাইন্ড, সে চাকরি করছে, সেই আমাকে দেখালো যে কিভাবে পরীক্ষায় বসতে হবে। তার কাছ থেকে রুলস রেগুলেশন জেনে নতুন তাকে পড়াশোনা করিয়ে তারপরে ওকে আইবিপিএস পরীক্ষায় বসাই এবং ঠাকুরের কৃপায় সে সাকসেস হয়েছে, আর সে চাকরি করছে। সুতরাং বলবো পিছিয়ে থাকবেন না। অনেকজন অনেক কথা বলবে, মন ভেঙে দেবে, কিন্তু আমরা তো মা, আমাদের মন ভাঙলে হবে না। ভগবান যেমন দিয়েছে নিশ্চয়ই ভগবান পথ দেখাবেন, তিনি তো আছেন উপরে, আমি এটাই বিশ্বাস করি। বাবা লোকনাথ বাবা ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবেন আমাদের। মা আর কি যে কোনো কিছুতেই মানে মারা পারে না, মা এবং বাবা উভয়ই, অভিভাবকরা সন্তানের জন্য পারে না এমন কোনো কাজ নেই, তারা সব কিছু করতে পারে। এবং আমাদের প্রাইসের পক্ষ থেকেও মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আপনারা পিছিয়ে পড়বেন না। আপনারা পিছিয়ে পড়বেন না এবং চেষ্টা করবেন যে যেভাবে অনেক রকম সরকারি সুযোগ সুবিধাও আছে এবং প্রাইস আপনাদের পাশে আছে। এবং প্রসঙ্গত বলে রাখি, আমরা অন্তত কালচারাল যে সেক্টরটা আছে আর কি, আজ থেকে নয় প্রায় দীর্ঘ 23-24 বছর হয়ে গেল আমরা এই কাজটা করছি। আপনারা এখনো আমরা করছি, আমরা সপ্তাহে একদিন করে এদেরকে নিয়ে বসি, যখন প্রয়োজন হয় তার বেশি নিয়ে বসি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করাই। এবং কলকাতায় ও স্বপ্নিলও গেছিল, সম্রাটও গেছিল, আমরা ওই কি বলে ওটা যেন রবীন্দ্র সদনে আমরা অনুষ্ঠান করিয়ে নিয়ে এসেছি। মানে আমরা চেষ্টা করি, প্রায় চেষ্টা করে এদেরকে যতদূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর সব থেকে বড় কথা কি, মানসিক আনন্দের একটা জায়গা আছে। মন যদি ভালো থাকে তাহলে কিন্তু যে কোনো কাজ করা যায়, যে কোনো কাজে উৎসাহ পাওয়া যায়, যেটা আমাদের এই প্রাইজ করে থাকে। এবং তাদের মনের আনন্দ দেওয়ার জন্য আমরা এই সংস্কৃতির যে বিষয়, সংস্কৃতি এমন একটা বিষয় যেটা মানুষকে অনেক কাছে টানে এবং তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাই। এরপরে আরেকটা, আর যদি আপনাদের কিছু মেসেজ দেওয়ার থাকে দর্শকবৃন্দের কাছে আপনারা বলতে পারবেন, তারপরে আরেকটা বাজনা আমরা শুনে নেব। মেসেজ বলতে আপনাদের ওই যে বললাম পড়াশোনাটা এখন অনেক কিন্তু রুলস আছে, অনেক কিছু ওদের জন্য অনেক কিছু কিন্তু রুলস আছে, সেগুলো আমরা একটু চেষ্টা করবেন, ফলো করবেন, দেখবেন বিভিন্ন জনের জন্য বিভিন্ন জনের আছে আর কি। আমার ছেলে চোখের প্রবলেমের জন্য যে রুলস রেগুলেশনগুলো সেগুলো আমি দেখেছি। এবার যাদের ওর আরো অন্যান্য যেগুলো প্রবলেম তার জন্য নিশ্চয়ই কিছু আছে। হেয়ারিং প্রবলেম, এই প্রবলেমের জন্য আমি দেখেছি আইবিপিএস পরীক্ষায় হেয়ারিং প্রবলেম ছিল, অর্থোপেডিক্যালি প্রবলেম ছিল, বসছে তারা পরীক্ষায়। এবং আমার ছেলে তো লো ভিশন কিন্তু ফুল ব্লাইন্ড বসছে আইবিপিএস পরীক্ষায়। এবং ব্রেইন পদ্ধতি আছে তার, আমার ছেলে নর্মাল স্কুল থেকেই পড়াশোনা করেছে, যেহেতু তো পুরো ফুল ব্লাইন্ড, ভিশনটা কম, ভিশনটা লো বলতে কি ভালোই লো ভিশন, ছোট লেখা পড়তে দেখতে খুবই প্রবলেম হয়। ঠিক আছে, দর্শকবৃন্দের কাছে অনুরোধ, আপনাদের এরকম বাচ্চা থাকলে আমাদের কাছে পাঠান, আমরা তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাদেরকে পরিষেবা দেওয়ার এবং তাদের আনন্দ দেওয়ার, আনন্দ পাঠ যেটা বলে সেটা দেওয়ার চেষ্টা করব। আমাদের ফোন নাম্বার আমাদের এখানে লেখা আছে, প্রথম এবং দ্বিতীয়, তবু একবার বলে দিই, 9474918095 ও 8777491990। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। নাচ, গান, হাতের কাজ এগুলো সবই আমাদের এখানে ওদের জন্য বিশেষভাবে শেখানো হয়। এসো এবার সম্রাট, এসো আর একবার আরেকটা গান শোনা যাবে। ওর একটা অ্যাডমিট কার্ড আছে, তবে ঢুকতে দেবে। কোন ক্লাস থেকে করতে হয় না? 5 থেকে যেগুলো
না বলো। সময় লাগবে, কম্পিউটার মতো অন হয়ে যাবে, আচ্ছা সময় লাগে। দেখো আমরা কত কিছু জানি না জানি। ওই জন্য মনে করছে যে আমি আগে থেকে অন করতে এই জন্য একটু অন করতে চাইছিল, কম্পিউটারের মতো অন হবে তো এই জন্য বাবার থেকেও বেশি জানবে। ব্যাংকে পুরো মোবাইল বাইরে থেকে সম্রাট বাজারে। চিনতে গেলে সম্রাট দত্ত।
এবার আমরা ডেকে নেব দেবাঞ্জনকে। একটু সময় লাগবে, ও নাচ করে দেখাবে। তার আগে আমি ওর মায়ের সাথে একটু কথা বলি। আপনার নামটা বলুন। আচ্ছা, আপনার বাচ্চার নাম? দেবাঞ্জন দাস। আচ্ছা, দেবাঞ্জনের কত বছর বয়স? আমি 15 বলদাপুর। তো আপনার যে এই জার্নিটা ওকে নিয়ে আপনি কিভাবে কোন পদ্ধতিতে এসেছেন এই এতদূর অবধি? ও খুব ভালো পারফরমেন্স করে। আপনি একটু আপনার অভিজ্ঞতা এবং আপনার ইচ্ছে, আপনার মানে প্রতিবন্ধকতা কিভাবে এগিয়েছেন এই ব্যাপারে কিছু বলুন। যখন দেবাঞ্জনের 1 মাস বয়স, তখন জানতে পারলাম ডাক্তারবাবু প্রবলেম আছে, তো ডাউন সিনড্রোম। তো প্রথম দিকে সত্যি আমি খুব ভেঙে পড়েছিলাম, মানে দিন রাত এক হয়ে গেছে, সবসময় কান্নাকাটি করতাম যে কিভাবে কি মানুষ করব, কি হবে ভবিষ্যৎ। তো সত্যি কথা মানে এইভাবে কিছুদিন যাওয়ার পর নিজেকে শক্তভাবে আবার হাত ধরলাম যে না, একে তো আমাকে মানুষ করতেই হবে। তো কিভাবে করে এগিয়ে নিয়ে গেলে আমাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সেই জন্য প্রথম দিকে ওকে আমি একদম বেশি করে সময় দিতে লাগলাম। তো আস্তে আস্তে ওর সব কিছুই লেটে হয়েছে, হাঁটা, কথা বলা। তো আস্তে আস্তে মানে দেখলাম যে একটু একটু করে ইমপ্রুভ করেছেও। যখন ওর 6 বছর বয়স, কথা বলার সঙ্গে সঙ্গে স্কুলে দিলাম। তো স্কুলে দেওয়ার পর ওকে সত্যি করে অনেক ওর ইমপ্রুভ হয়। তারপরে ও কথাটাও দেখলাম অনেকটাই চলে আসে। এরপর প্রাইমারিতে ভর্তি করলাম। প্রাইমারি স্টেজ পার হওয়ার পর শ্রীগুরু পাঠশালায় 5 থেকে পড়লো। এরপর ওকে আমি যখন দেখলাম কথার হালকা একটু তোদলামি ভাব আছে, তো অনেকেই আমাকে বলেছিলেন যে ওটা আবৃত্তিতে দেওয়ার জন্য। তো আবৃত্তিতে ভর্তি করার পর সত্যি কথা কি ওর কথা অনেক পরিষ্কার হয়েছে। তো এখন ও মানে PP3 পরীক্ষা দিল, তো সেখানে ও মানে ফার্স্ট হয়েছে ডিস্টিংশন পেয়ে। আর এখন ও শ্রীগুরু পাঠশালায় ক্লাস 10-এ পড়ছে। আর এর পাশাপাশি ও গান বাজনা ভীষণ ভালোবাসে, নাচ করতেও ভীষণ ভালোবাসে। তো আমি মানে পড়াশোনার দিকটা যেহেতু একটু কমজোরি, তো আমি ওটা পড়াই, কিন্তু এর পাশাপাশি যেগুলো বেশি ভালোবাসে সেইগুলোতে আমি বেশি জোর দিই। যেমন ওকে তবলা দিলাম, তো তবলাটা দেখছি সরাসরি স্যার ঠিক মতন মানে ওকে দিতে অসুবিধা হচ্ছে, ওরও নিতে অসুবিধা হচ্ছে। তো স্যারকে বললাম আপনি আমাকে শেখান স্যার। আমি দিদিভাই যেমন বললেন যে ওনার ছেলের জন্য উনি যেমন শিখেছেন, তো আমাকেও সেই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। আমিও মানে ছেলের জন্য তবলা শিখছি। আর তো আমি নিজে শিখে ওকে সেগুলো শেখাই, স্যার আবার দেখেন। তো এইভাবেই নিয়ে যাচ্ছি। আর নাচও মোটামুটি ও নিজেই তোলে, কিছুটা আমি ওকে গাইড করি। আর আবৃত্তিও শিখছে, আবৃত্তিটা নিয়ে একটা স্কুলে আমি তো তো আমি বলবো এই সমস্ত বাচ্চা যাদেরই আছে তাদের মানে একদমই যেন ভেঙে পড়বেন না। কেননা একমাত্র আমরা জানি যে আমাদের এই ধৈর্য আমরা যদি রাখতে পারি বা এদিকে সময় দিতে পারি, অবশ্যই আমরা তার ফল পাবো। তা আমার একটাই যে আজ দেবাঞ্জনের মা হিসেবে আমাকে যেন কেউ না চেনে, বা আমি যেন পরিচয় পাই দেবাঞ্জনের মা, আমার ছেলে হিসেবে আমার পরিচয় যেন না হয়। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটা পারবো আমি চেষ্টা করে যাবো। জানি না এখন কত দূর ওকে নিয়ে যেতে পারবো। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন ওকে নিয়ে যেতে পারি। তো এইভাবেই চলছি। যাই হোক, পাশাপাশি আমরা বিপাশা দিদি, আমাদের দিদিভাইকে পেয়ে আমি সত্যি জন্য উনি আমাকে অনেক প্রোগ্রামই দেন, যখনই ডাকেন আমি সাড়া দেওয়ার চেষ্টা করি। তো দিদি বরাবরই আমার পাশে থেকেছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন। আর এইভাবেই আমি ছেলেকে এগিয়ে নিয়ে যেতে পারি। অধৈর্য হয়ে গেছে, এটা তুই বাজাবি? তুই বাজাতে পারবি না? পারবো।
আচ্ছা, আমরা এবার দেবাঞ্জনের একটা আবৃত্তি শুনে দাদা আগে বাজাবো তো। না না, এখন বাজাবে না, আগে এটা করো, আবৃত্তিটা করো। হ্যালো করে হ্যাঁ, আস্তে আস্তে। হ্যালো আসছে ওইগুলো আছে না আমার হ্যালো 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 করো করো, শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি তো বাবু। হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কি স্পিকারে ধরে দাও শুনতে পেলাম না। নমস্কার, শুভ সন্ধ্যা। বিষ্ণুরাজ কীর্তন ঠাকুর সেদিন দিকে ভাব দুপুরে হাতটি একটি ছোট্ট ধরি লুকি লুকি টুপি টুপি কি ধরতে যাচ্ছি বুড়ি কোথায় সেদিন মারা দেয় লুকি যাওয়া কিসের তারা মেঘ ধরতে যাচ্ছে না ভাই পবন ডাঙা মেঘের পাড়া মেঘ ধরতে পাগল নাকি মেঘে ভুড়ি ধরবে কিসে এই রুইতে ডিম্মা আসে হাসিতে যায় জ্যোৎস্না মেশে ওবা হয়ে লুকি পিছে চুপি চুপি রাস্তা ছুরি দেখতে পেলে ভবন না যায় মেঘ বেড়েছে আকাশ পুরি লোক হাসি দিয়ে মেঘ কিলো কেজি বেশি অবাক হচ্ছি কাণ্ড দেখে মাথা বরবর হারাইছে আবার বুড়ি ফিরছে বুড়ি বাড়ির জীবনতলায় ওমা দেখি মেঘগুলো সব তুমি ওকে ধানের গলায় আমি বললাম কাণ্ড কি জমানো যাবে এখানে যা বই কি নইলে খরায় বৃষ্টি পাবো প্রয়োজনে দেখবি মজা বলেই বুড়ি এক ফাঁকিমে উড়িয়ে দিয়ে বললে দেখো অবাক কাণ্ড বৃষ্টিগুলো ঝমঝমিয়ে করলো দেবাঞ্জন মুখস্থ রেখেছে, কিন্তু কারোর সাহায্য না নিয়ে ও কিন্তু পুরোটা মুখস্থ রেখে আবৃত্তিটা আমাদের শোনাবো। এরপরে আচ্ছা দেবাঞ্জন, এরপরে তুমি এটা শিখে নাও, শিখে নিয়ে পরে বাজাবে, কেমন? এটা হয়ে যাবে না এরপর নাচতে হবে। বারবার দিতে পারবো না বারবার বলছি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওর এখন ইচ্ছে হয়েছে, দাদা বাজিয়েছে, ভাইও বাজাবে, হ্যাঁ, একটু বাজিয়ে নাও। আমরা সবাই আগে বলতে হবে আমরা সবাই রাজাতে বাজাতে হবে। তুমি গানটা করে তারপরে গান গাইবি দেবাঞ্জন, বাজিয়ে দেবো। অশোক স্টার্টিং হোক আমরা বাড়ি কোথায় আমরা বাড়ি কোথায় কি সুন্দর দেবাঞ্জন আলাপ করছে দেখুন। আজকে প্রথম সম্রাটের সাথে পরিচয় হলো। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে নইলে মোদের রাজা আমি মিলবো কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের ঠিক ঠিক যাচ্ছে। মিলবো সাথে আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি আমরা নই বাধা নই দাসে রাজার কাছে দাসতে নইলে মোদের রাজা সনে মিলবো কি সাথে আমরা সবাই রাজা। তোমরা বাজে দেবে
আমরা সবাই আছি আগে বসবো ও না? গাইবে, তুমি বাজাবে। চলো ও গানটা করবে, তুই বাজাবে। সাউন্ডটা আসতে দিতে ঠিক আছে গো। আমাদের আরেকজন ছিল হ্যালো ওর তো মাটা চলে গেল না গানগুলো ড্রেস বাঁচবো, ঠিক আছে? বললো কিছু অসুবিধা কিছু নাই। স্টার্টিংটা বলে দিচ্ছি, বড়টা করবে। তুমি করো, তুমি করো। আমার এখানে আমরা সবাই যেটাই করো, ও যেটা বাজাচ্ছে সেটাই করো। করে না আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমারই রাজা রাজতে নইলে মোদের রাজা স্বরে মিলব কি সঙ্গে, আমরা সবাই রাজা। খুশিটাই করি তবু তা খুশিটাই করি, আমরা নই বাধা নই দাসে রাজা কাছে দাসতে নইলে মোদের রাজা স্বরে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা সবারই মান সীমান আপনি ফিরে প্রাণ, সবারই মান সীমা আপনি ফিরে প্রাণ, মনে কত করে রাখি কি কোনো অসুতে নইলে মোদের রাজা সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা চলবো কোন মতে শেষে মিলব পথে পথে, চলবো কোন মতে শেষে মিলব তালে পথে, মোরা মরবো না কেউ বিপদতে বিশ্বমাবতে নইলে মোদের রাজা ধরে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজতে নইলে মোদের রাজা শুনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। আসলে এটাই হচ্ছে প্রাইসের কাজ, মানে এই যে ও আনন্দে অধীর হয়ে উঠলো, এই মানসিক তৃপ্তি, এই আনন্দটা দেওয়াই আমাদের কাজ। আমরা এইভাবে ওদের সাথে থাকছি। এরকমই নাচবো আমি। এরপরে হ্যাঁ ও নাচ করবে, বহুমুখী প্রতিভা ওর, কিন্তু ও তবলাও বাজাতে জানে। হ্যাঁ এখন আমরা দেবাঞ্জনের নাচ দেখবো। ও পয়সা বলবো আমি নাচ করি। এক নাচ করে নাও। হ্যাঁ আগ্রহ খুব খুব আগ্রহ, কিন্তু মোজাটা খুলে নেব, হ্যাঁ বলো বাবু। মোজাটা খুলে মোজাটা না খুলে দিলে স্লিপ করে যাবে। ও, আমার ভুল হয়ে যাচ্ছে আমার। না ঠিক আছে, ঠিক আছে আমি তাহলে যেকোনো ডায়েরি থাকলে তাহলে স্কুল ভালো লাগছে? হ্যাঁ স্কুল ভালো লাগে? হ্যাঁ স্যার ভালোবাসেন? স্যার ভালো।
রাস্তা ভালো বাজছি। ওকে ভালো লাগছে। হবে কালেকশন নেই, কালেকশন হবে বা ইয়ে ছোট ছেলে ছোট না? হ্যাঁ হ্যাঁ, তবে মা ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে, নাচ করলে ঘুম কেটে যাবে। মা রাতে কি হবে মা? ও মা, মা রাতে কি হবে গো? রাত্রিতে কি হবে ডিনারের কথা জিজ্ঞেস করছে। ও রাতে কি হবে? কালে শুনছি না মোবাইলে হবে। তোমরা একদম গন্ডগোল করো, মন দিয়ে পড়াশোনা না করলে জীবনে বাবা শুনবে না থাক, এটা থাক, একটা আছে। চেক করো না, চেক করো না, বললাম তো। আমাদের একটু হ্যালো আমাদের প্রাইসের যে আমাদের কাজ আছে আর কি, সেটা হচ্ছে যে আমরা এদেরকে দিয়ে নিয়মিত বসি এবং নিয়মিত আমরা একসাথে এদেরকে শেখানো হয়। তো দীর্ঘ 25 বছর যাবতই আমরা এগুলো করছি। তো দর্শকবৃন্দের কাছে অনুরোধ যে আপনারা যারা যারা আগ্রহী আছেন, এরকম বাচ্চা আছে যাদের সাংস্কৃতিক প্রতিভা আছে, সেরকম আপনারা আসতে পারেন আমাদের কাছে। আমরা প্রায় বিনা পয়সাতেই এটা আমাদের অবৈতনিকভাবে এটা আমরা শিক্ষাদান করে থাকি এবং কোনো প্রফিটের ব্যাপার এখানে কিছু নেই। আপনারা চেষ্টা করুন আমাদের এসে যোগাযোগ করুন এবং আমাদেরকে সহায়তা করুন এদের জন্য। একদম গন্ডগোল করো। এবার আমরা নাচ দেখি না করলে জীবনে কিচ্ছু হবে।
দেখো 70 পাতা থেকে 137 পাতা পর্যন্ত মানে শিবাজি থেকে একদম স্বাধীনতা আন্দোলন পর্যন্ত ভালো করে মুখস্থ করো। আর একটা কথা মনে রেখো, তোমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। তোমরা বাবা কি হলো? বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা, মন ভেসে ভেসে উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে তাদের দিনটা দিনটা। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। কেমন করে মনটা, কেমন করে মনটা, সুপারি খেজুর শাড়ি ধারে রেখে তার মাটির বাড়ি, সুপারি খেজুর শাড়ি ধারে রেখে তার মাটির বাড়ি। আমের মুকুল শিমুল ফুল করকে ফুলায় রাঙা ধুলো, আমের মুকুল শিমুল ফুল করকে ফুলায় রাঙা ধুলো। উদল করে উদল করে মনটা, বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। চলে আমার প্রাণটা, চলে আমার প্রাণটা, আগুন রাঙা কৃষ্ণ চূড়ায় মনে রাঙিয়ে, ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে। আগুন রাঙা কৃষ্ণ চূড়ায় মনে রাঙিয়ে, ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে। ছুটির মেজাজে ছুটি দু হাত বাড়িয়ে ছুটি, ছুটি বাবা ছুটির মেজাজে ছুটি দু হাত বাড়িয়ে ছুটি, যায় হারিয়ে সব ছাড়িয়ে এর কোনো চিন্তা। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। ও মামা তারা নাকি মামা আনিতে, ও মামা তারা নাকি মামা আনিতে। বাজলো ছুটির ঘন্টা, বাজলো ছুটির ঘন্টা। উড়ে যায় নিরুদ্দেশে, মন নিরুদ্দেশে উড়ে যায় ভেসে ভেসে, বাদলে মাদল বাজে তাদের দিনটা দিনটা। বাজলো ছুটির ঘন্টা, বাবা কি হচ্ছে এটা? বাজলো ছুটির ঘন্টা।
অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি আর কি। তার আগে কিছু কথা দর্শককে জানিয়ে দিতে চাই যে আপনারা আমাদের সাথে থাকুন। দেখলেন তো একটা কি সুন্দর আনন্দময় পরিবেশ তৈরি হলো। একজন অপরজনের সাথে এই যে ভাবের আদান প্রদান, এদের এইটা কিন্তু দরকার। আমাদের যেমন বন্ধু দরকার, তেমনি ওদেরও কিন্তু বন্ধু দরকার। সেই বন্ধুত্বটা এখানে এসে হবে। তারা হাসিতে থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। এবং আপনারা যারা এরকম বাচ্চা আছে তারা আমাদের কাছে যোগাযোগ করুন। এবং শুধু এরাই নয়, আমাদের এখানে নর্মাল যারা আছে তাদের সাথে একসাথে মিশে আমরা অনুষ্ঠান করি। এটা হচ্ছে মানে এদের তারা যেন আলাদা না ভাবে যে এরা আলাদা ভাবে আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আচ্ছা, ও কিছু বলবে, বলো বলো। এটা দেখো, তুমি একটা গান গাও, আমি তোমার সাথে সঙ্গত দিই, সবচেয়ে ভালো। এখন তো কি গান গাই? ঠিক আছে, তুমি একটু গোছালে গানটা গাও, আমরা আচ্ছা আচ্ছা, রিকোয়েস্ট এসেছে একটা, ও আমার সাথে বাজাতে চাইছে। করো না, লাইনটা দাও। শেষ হয়ে হইল না শেষ। আচ্ছা, তুমি বাজাও, আমি তোমার সাথে যাই। বন্ধ করে দিলে সমস্ত মাছ পাঠ করে আনন্দ এরা পেয়েছে। আমাদের হচ্ছে এইটুকুই দেবার সমাজকে। এ তো দেওয়া না, এটা একটা নতুন করে পাওয়াও বটে। এদের আনন্দ দিতে পেরে আমরা নিজেরাও আনন্দিত হই। আচ্ছা, তুমি দাও, আমি যা যেটা দেবে সেটা সমস্যা। জন্মদিন আছে, তুমি বাজাও, আমি আবার কেন দিতে হবে না। সাউন্ড কখনো শুনতে ভালো লাগবে না। ঠিক আছে, রাখো। এই
যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে, ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় ভেড়া দুপুরের তার গুনি, রোজিমত যায় ভেড়া দুপুরের তার গুনি, রোজিমহান গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রতিমহান গুনি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। এটা হচ্ছে আমার হঠাৎ পাওয়া আনন্দ আর কি, কোনো প্রস্তুতি ছাড়া ওর মানে অনুরোধ রাখলাম এবং ও প্রথম সঙ্গত করলো আমার সাথে। আমার এটা পরম পাওয়া, ওর কাছে পরম পাওয়া। ঠিক আছে, আমাদের শেষ হয়ে হইল না শেষ, আবার শুরু হলো। এবার শেষের পালা। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের সাথে থাকুন, প্রাইসের সাথে থাকুন। কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো রকম সাংস্কৃতিক সেবা যদি আপনাদের প্রয়োজন হয়, সেটা বৃদ্ধদের জন্য, বাচ্চাদের জন্য, এদের জন্য, সাধারণের জন্য, আমরা আপনাদের সাথে আছি। ভালো থাকবেন, ধন্যবাদ।